আসসালামু আলাইকুম। শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি, লেখনীতে আয়াত বিনতে নূর। পর্ব সংখ্যা 1। ভালোবাসি শব্দগুলো ঠোঁট থেকে বেরোতেই চপাত নিশিতার গাল ঝলসে ওঠে। মুহূর্তে চোখে পানি চলে আসে। একটা থাপ্পড়, 2টা, 3টা, গুনে গুনে 15টা। শেষটা এত জোরে যে সে নিজে ভার সামলাতে না পেরে সরাসরি মেঝেতে লুটিয়ে পড়ে। মেঝেতে বসে দুলতে দুলতে থরথর কাঁপতে থাকা চোখে সে তাকিয়ে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। ফারিস ওয়াহিদ চৌধুরী। তার কণ্ঠ রুদ্ধ, মনে হয় যেন প্রতিটা শব্দ রক্ত দিয়ে বের হচ্ছে। ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে ফারিস ভাই। ফারিস দাঁত চেপে রাগে চোখ লাল করে বলে, নিশি, আমি তোকে ভালোবাসি না। আরেকবার ভালোবাসি শব্দটা বললে শপথ করে বলছি খারাপ হবে কিন্তু। নিশিতা মাথা তুলে ফারিসের দিকে তাকায়, চোখে কেবল প্রশ্ন, আমি কি এতটাই খারাপ ফারিস ভাই? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? ফারিস মুচকি হাসে, সেই হাসিতে ব্যঙ্গ। তোকে ভালোবাসবো? এই ফারিস ওয়াহিদ চৌধুরী তোর মতো মেয়েকে জীবনেও ভালোবাসবে না। নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবিস না। নিশিতা যেন ভেতর থেকে ভেঙে পড়ে। তবু সে দাঁড়ানোর চেষ্টা করে, কথা বলতে চায়, কিন্তু ফারিস তার কথা শেষ হওয়ার আগে গর্জে ওঠে, বের হ, এখনই বের হ আমার রুম থেকে। কিন্তু চলে যা, একা থাকতে দে আমাকে। রাগের মাথায় সে পাশের কাচের ফুলদানিটাকে এক লাথি মারে। ফুলদানিটা চুর চুর শব্দ করে ভেঙে ছড়িয়ে পড়ে। শব্দটা নিশিতার বুকের ভেতর যেন ভেঙে যায়, ভেঙে বাজে। ভয়ে নিশি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে। রুমের দরজাটা জাপটে জাপটে ফারিস বের হয়ে গেল, তবে সে আস্তে আস্তে চোখ খোলে। চারদিকে নীরবতা, ফারিস নেই। ধীরে ধীরে নিশিতা উঠে দাঁড়ায়, চোখে জল মোছে, ঠোঁট কামড়ে কষ্টে অভিমান আর অপমানে সে ফিসফিস করে বলে, ঠিক আছে, আজকে আপনি আমাকে অপমান করলেন, কিন্তু একদিন তুমি আমাকে ছাড়া কিছুই ভাবতে পারবে না। সেদিন আপনি নিজেই পাগলের মতো আমাকে ভালোবেসে ফেলবে ফারিস ভাই। কথাগুলো বলে সে নিজের রুমে চলে যায়। চরিত্র পরিচয়: ফারিস ওয়াহিদ চৌধুরী, বয়স 28, বিদেশ ফেরত, স্মার্ট, ঠান্ডা স্বভাবের, গুরু গম্ভীর, রাগী বদমেজাজি, একদম বিদেশিদের মতো ফর্সা গায়ের রং, বাদামি চোখের মণি, জিম করা বডি, চৌধুরী পরিবারের বড় ছেলে, নিজ পারিবারিক ব্যবসা চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তে যোগ দিয়েছে। নিজেও আলাদা ব্যবসা আছে। ফারিসের বাবা আরাফাত চৌধুরী ও তার মা আফিয়া চৌধুরী। ফারিসের ছোট ভাই রাজীব হাসান চৌধুরী, বয়স 26, আর তার ছোট বোন রিয়া চৌধুরী। রিয়া নিশিতার বয়সী। রিয়ার বয়স 17। সে ইন্টার প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। রিয়া আর নিশিতা একই কলেজে পড়ে, আবার সমবয়সীও বলা চলে। আরাফাত চৌধুরীরা 2 ভাই। ছোট ভাই আলতাফ চৌধুরী ও তার স্ত্রী আমিনা চৌধুরী। আলতাফ চৌধুরীর 2 মেয়ে। বড় মেয়ে তনয়া চৌধুরী, বয়স 20, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, দেখতেও সুন্দর। ছোট মেয়ে আমাদের গল্পের নায়িকা নিশিতা চৌধুরী, বয়স 17 বছর, ইন্টার প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। দেখতে সুন্দরী না হলেও, দেখতে শুধু সুন্দরী না, আগুন সুন্দরী বলা চলে। মেধাবী একজন ছাত্রী, রূপে গুণে সব দিক থেকে পারফেক্ট। এইদিকে রুমে ঢুকে সে ধপ করে বিছানায় বসে পড়ে, হাঁটুর উপর মুখ গুজে হাউমাউ করে কাঁদতে থাকে। কেন ফারিস ভাই, আমি কি এতটাই খারাপ? আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? হঠাৎ থেমে যায়, মনে সন্দেহ জাগে। আপনি কি তবে কাউকে ভালোবাসেন? আপনার মনে অন্য কেউ আছে? অশ্রু মুছে গভীর শ্বাস নেয়। আমি জানতেই হবে, আমি সব জানতেই হবে। নির্মম দিন শেষ। ক্লান্ত শরীর আর ভাঙা মনটাকে নিয়ে সে চোখ বন্ধ করে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। সকাল 8টা। পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকতেই নিস্পৃহ চোখে ধীরে ধীরে জেগে উঠল নিশিতা চৌধুরী। ঘুমের ঠিক মাঝে টের পেয়েছিল কেউ তাকে ডাকছে। দরজার ওপার থেকে তার মা আমিনা চৌধুরী কণ্ঠ, নিশি, ওঠ মা, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার নাস্তা করতে আয় মা।
চোখ মেলে দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকাতে ধাক্কা খেল নিশি। সকাল 8টা বাজে। কাল রাতে কান্নায় ভিজে ভিজে কখন ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না। ফজরের নামাজও পড়তে পারেনি, যা সে কখনো মিস করে না। দ্বিতীয়বার ডাকা মাত্র নিশি তাড়াহুড়া করে বিছানা থেকে উঠে তার দরজা খুলে দেয়। দরজা খুলতেই আমিনা চৌধুরী চোখে ধরা পড়ে তার মেয়ের লালচে চোখ আর ফোলা মুখ। কি হয়েছে তোর মা? তুই কি কান্না করেছিলি? নিশি হালকা বিব্রত হেসে মাথা নিচু করে শান্ত স্বরে বলে, না আম্মু, রাত জেগে পড়তে বসেছিলাম, তাই চোখ লাল হয়েছে, চিন্তা করো না। মেয়ে যা বলল সেটাই বিশ্বাস করে আমিনা চৌধুরী। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা খেয়ে নে। কথা বলে তিনি নিচে চলে যান। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। নিজের চোখ দুটো দেখেই বুকটা আবার কেঁপে ওঠে। কালকের কান্নায় চোখ দুটো স্বাভাবিকের থেকেও লালচে। আয়নার দিকে তাকিয়ে এসে ধীরে বলে, আপনি কি সত্যি অন্য কাউকে ভালোবাসেন ফারিস ভাই? আবার নিজেই নিজেকে থামিয়ে দেয়। আজ কলেজের প্রথম দিন, দেরি করা যাবে না। নিজেকে সামলে গোসল করতে চলে যায়। অন্যদিকে নিচতলায় টেবিল ভর্তি গম গম নাস্তা সাজানো হচ্ছে। বাড়ির কাজের লোকেরা ব্যস্ত। ফারিস ওয়াহিদ চৌধুরী সকালে উঠেই জিম করেছে। জিম থেকে ফিরে লম্বা শাওয়ার নিয়ে এখন ফর্মাল শার্ট পরে একেবারে রেডি হয়ে এখন টেবিলের বসে ব্ল্যাক কফি হাতে মোবাইল স্ক্রল করছে। তার মুখে সেই স্বাভাবিক গম্ভীর ভাব যা কেউ ঠিক বুঝতে পারে না। একদম নিঃশব্দ, শুধু কফি কাপের ঠুকঠুক শব্দ। সিঁড়ি দিয়ে নেমে আসে রিয়া। টেবিলে বসতে আমিনা চৌধুরী জিজ্ঞাসা করে, নিশি কোথায়? তখন গেলাম বলল চলে আসবে, এখনো আসে নাই। রিয়া নাস্তা নিতে নিতে বলল, রেডি হচ্ছে, আসবে এখন ছোট মা। নিশি ঠিক তখনই নিশি সিঁড়ি দিয়ে নেমে আসে। তার পা থমকে যায় কিছুক্ষণের জন্য। ফারিস তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। নিশির চোখ ওঠা মাত্রই ফারিস চোখ ফিরিয়ে মোবাইল ডুবে যায়। নিশিও কোনো রকমে রিয়ার পাশে গিয়ে বসে। আজ তার চোখে অপমানের কষ্ট, সত্যিকারের দুঃখ আর ক্ষীণ রাগ সবই মিশে আছে। হঠাৎ আমিনা চৌধুরী বলে ওঠে, কোথায় ছিলি? তোকে এতবার ডাকলাম। নিশি শান্ত সুরে বলে, শাওয়ার নিতে গিয়ে দেরি হয়ে গেছে আম্মু। তারপর আর কেউ কিছু বলে না। সবাই নাস্তার দিকে মন দেয়। এর মাঝে চৌধুরী পরিবারের কর্তা আরাফাত চৌধুরী ফারিসের দিকে তাকিয়ে বলেন, আজ রিয়ান নিশিকে কলেজে ড্রপ করে দিস, ওদের কলেজের প্রথম দিন। ফারিস মাথা না তুলে শান্ত কঠিন স্বরে বলে, আজ আমার জরুরি মিটিং আছে বাবা, ড্রাইভার নিয়ে যাবে, বাড়িতে গাড়ির অভাব নেই। বাবার চোখে হতাশা ফুটে উঠলেও তিনি কিছু বললেন না। তিনি জানেন ছেলেকে জোর করে কিছু বলা যায় না। খাওয়া শেষ করে সবাই যার যার কাজে বেরিয়ে পড়ে। আরাফাত চৌধুরী, আলতাফ চৌধুরী, ফারিস ও রাজীব অফিসে, তনয়া তার ভার্সিটিতে। রিয়া আর নিশিতা গেছে কলেজে। কলেজে পৌঁছেও নিশির মন ভাঙা। ক্লাস শুরু হওয়ার আগে চুপচাপ বেঞ্চে বসে থাকে। রিয়া একটি গুরুত্বপূর্ণ কল আসে এসে চলে যায়। ঠিক তখনই পাশে এসে বসে অহনা, তাদের ছোটবেলার বন্ধু। হঠাৎ তার কণ্ঠ, কিয়া হুয়া মেরি জান? নিশি চমকে তাকায়। অহনা হেসে ফেলে। অহনা আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর নিশি, বল না। নিশি এবারও নীরব। অহনা তাকাতেই বুঝে যায় আজও নিশ্চয় ফারিস কিছু করেছে, কারণ আহানা খুব ভালো করেই জানে নিশি ফারিসকে কতটা ভালোবাসে, আর সেই ভালোবাসা আজ আবারও আঘাত পেয়েছে। সকালটা যেন কারো মন খারাপের রঙে রঙিন। আকাশে রোদ আছে, তবুও নিশির পৃথিবীটা অন্ধকার। কলেজের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে সে। কলেজের মাঠের দিকে তাকিয়ে থাকলেও চোখের দৃষ্টি যেন কোথাও নেই। তার মুখে ক্লান্তি, চোখে রাতের লুকানো কান্না, আর মনের মধ্যে অনুতপ্ত ভালোবাসা। অহনার প্রশ্ন, নিশির নীরবতা। অহনা পাশে বসেই তাকিয়ে থাকে নিশির দিকে। তার চোখের নীরবতা সে স্পষ্ট বুঝতে পারে। এত আপন বন্ধু, তবু কথায় প্রকাশ করতে পারছে না অনুভূতি। কি হয়েছে বল না। নিশি চোখ নামিয়ে বলে না, আর ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। অহনা বিরক্তর ভান করে বলে, দেখ নিশি, যদি বলিস বলবি না, আমি কিন্তু রাগ করব। রাগ করলেও কিন্তু তোকে জড়িয়ে ধরেই কান্না থামাবো। এই কথা শুনে নিশি হালকা হেসে ফেলল। ঠিক হাসি নয়, বরং বুকের ব্যথা ঢাকার চেষ্টা। অহনা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত গলায় বলে, ফারিস ভাই কিছু বলেছে?
আজকে তোকে এমন লাগছে কেন? নিশি কিছু না বলে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে। ভালোবাসি বলেছিলাম, তবে শাস্তি পেয়েছি। অহনা চমকে ওঠে। কি বলেছিস? সামনাসামনি? নিশি মাথা নেড়ে হালকা ভেঙে যাওয়া হাসি দিয়ে বলে ওঠে, আর সে আমাকে 15টা থাপ্পড় দিয়েছে। অহনার মুখ জমে যায়, চোখ বড় হয়ে ওঠে। কি বললি? থাপ্পড় আবার 15টা? নিশি নিজের হাতে আঙুল শক্ত করে চেপে ধরে। হ্যাঁ, তারপর বলেছে সে আমাকে কখনো ভালোবাসবে না, আমার মতো মেয়েকে নাকি ভালোবাসবে না। অহনার চোখে পানি চলে আসে রাগে, কষ্টে। সে কি মানুষ নাকি পাথর? তুই কি কখনো কোনো অপরাধ করেছিস? নিশি মাথা নিচু করে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি অপরাধ করেছি। আমি ওনাকে ভালোবেসেছি। হ্যাঁ, এটাই আমার অপরাধ। আমি আর পারছি না অহনা, আর না। কথাটা শুনে অহনা নিশির হাত ধরে বলে, ভালোবাসা কখনো অপরাধ না। অপরাধ করলে সে করেছে, তুই নয়। নিশি তবুও শান্ত। সে তর্ক চায় না, রাগ নেই, কারণ ভালোবাসা কখনো রাগ শেখায় না, কেবল কষ্ট সহ্য করতে শেখায়। সে দুঃখ নিয়ে তাকিয়ে বলে, তুই জানিস অহনা, আমি ওনাকে কখনো চাইনি, শুধু পছন্দ করেছি। আমি জানি না কবে ভালোবেসে ফেলেছি। হয়তো ওনার একটুখানি তাকানোই আমাকে বন্দি করেছে। অহনা তাকিয়ে থাকে। নিশির চোখ কোনো অভিযোগ নেই, শুধু আছে একটা হারিয়ে যাওয়া ভীতি। তাদের ক্লাস শুরু হয়েছে। ক্লাসে শিক্ষক প্রবেশ করেন। সবাই বই খাতা তৈরি করে। অহনা পড়ায় মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিশি, সে খাতা খোলে কিন্তু পাতা ঝাপসা, শব্দগুলো মিলিয়ে যায়, বর্ণেরা অচেনা হয়ে ওঠে। বোর্ডে স্যার সমীকরণ লিখছে, কিন্তু নিশির মনে মনে সমাধান করছে। সে কি সত্যি কাউকে ভালোবাসে, নাকি আমি আমার ভাবটা ভুল? তার বুকের ভেতর প্রশ্ন জড় বাঁধে। ফারিস কি কাউকে ভালোবাসে? ফারিস ভাই কি আমাকে আপন করলো, অপমান করলো, কারণ তার জীবনে কেউ আছে? নিশি উত্তর খুঁজে পায় না। একসময় হঠাৎ স্যারের গলা, নিশিতা, বোর্ডে এসে সমীকরণটা করে দাও। নিশি চমকে ওঠে। সে মনের জট থেকে বাস্তবে ফিরে আসে, বোর্ডে যায়, খুব সুন্দরভাবে সমাধান করে ফেলে। স্যার প্রশংসা করেন। ক্লাসে সবাই তাকিয়ে দেখে। অহনা মুচকি হাসে। আলহামদুলিল্লাহ, তোর কোনো তুলনা হয় না জান। এই প্রশংসায় মন ভালো হওয়ার কথা। কিন্তু নিশির চোখে সুখ নেই, কারণ যার জন্য এত ভালো হতে চায় সে তো তাকে মানুষ হিসেবেও মানে না। বিরতির সময় অপ্রত্যাশিত ফোন। বিরতির সময় রিয়ার ফোন আসে। রিয়া হাসছে, চঞ্চল গলায় বলছে, এখনো কলেজে মজার খবর আছে নিশি? নিশি ক্লান্ত কণ্ঠে, কি খবর? রিয়া উত্তেজিত, আমাদের বাসায় আজ নতুন একজন আসছে, চিনতে পারলে অবাক হয়ে যাবে। নিশি কিছু বুঝতে না পেরে বলে, কে আসছে? রিয়া ফিসফিসিয়ে বলে, ফারিস ভাইয়ের শৈশবে ভাইয়ার ফ্রেন্ড, মানে তার বাগদত্তা বাংলাদেশে এসেছে। নিশি যেন কিছু শুনতে পেল না। বিশ্বটা হঠাৎ শূন্য হয়ে গেল। শব্দগুলো তার কানে বীজের মতো পড়ে। বাগদত্তা, বাগদত্তা, বাগদত্তা। অহনা চমকে নিশির মুখের অবস্থা দেখে ফোন কানে নেয়। কি? কার বাগদত্তা? রিয়া খুশি গলায় বলে, আমাদের ফারিস ভাইয়ের, তার ছোটবেলার ফ্রেন্ড। আমাদের আরিশি আব্বুকে ভুলে গেছিস? যার সাথে আব্বু ফারিস ভাইয়ের বিয়ে ঠিক করে রেখেছিল। ফোন কেটে যায়। অহনা স্থির হয়ে বসে থাকে। নিশির মুখে কোনো ভাষা নেই। তার ঠোঁট শুকনো, চোখের ভেতর পানি জমে উঠেছে। সে কাঁপা কাঁপা গলায় খুব ধীরে বলে, আমি ফারিস ভাইকে হারিয়ে ফেলেছি। আমি তো কখনো তার ছিলামই না। তাই তো বলি, কেন আমাকে রিজেক্ট করলো? আহ আমি পাগল, তাই না? সে অন্য কাউকে ভালোবাসে, আর আমি? বেল বাজে, ক্লাস শেষ। নিশি উঠে দাঁড়ায়। দেখতে শান্ত, কিন্তু ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অহনা তাকে জড়িয়ে ধরে বলে, তুই কাঁদতে পারিস, কষ্ট লুকিয়ে রাখা ভালো না, প্লিজ কাঁদ জান, প্লিজ। নিশি দুর্বল হেসে বলে, কান্না তো তখনই হয় যখন আশা ভাঙে। আমি কখনো আশা করিনি, তাই কান্না করব না, শুধু ব্যথা পাবো। তার মুখে আর অশ্রু নেই, কিন্তু ভালোবাসা যখন মরতে থাকে চোখ শুকনো থাকে।
অথচ হৃদয় রক্ত ঝরায়। ঠিক তখনই রিয়া আসে আর নিশি। অহনা চুপ হয়ে যায়। ড্রাইভার নিয়ে ফিরছে ওরা তিনজন, নিশি, রিয়া, তনয়া। রিয়া খুশি, ভাবে খুব সুন্দর নাকি? তনয়া হাসে, উনি বিদেশে বড় হয়েছে, দেখতেও স্মার্ট তো হবেই, তাই না? নিশি জানালা দিয়ে আকাশ দিকে তাকিয়ে থাকে। তার হৃদয়ে একটা প্রার্থনা, আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন আমার আবেগ অনুভূতি ধরে রাখতে পারি। ঘরে প্রবেশের সাথে সাথে চারদিকে সাজ সাজ রব, লাইট, ফুল, খাবারের আয়োজন। নিশি দরজায় দাঁড়িয়ে মানুষের ভিড়ের মধ্যে তাকায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে একটি মেয়ে। সাদা রঙের গাউন, খোলা চুল, মুখে হালকা হাসি, হাতে ব্যাগ। আর তার পাশে দাঁড়িয়ে আছে ফারিস ওয়াহিদ চৌধুরী। আজ সে অন্যরকম, কোনো রাগ নেই, কোনো কড়াকড়ি নেই। তার চোখে শান্তি, তার কণ্ঠে কোমলতা, কিন্তু তার মুখে সে স্বাভাবিক গম্ভীর ভাব, যা কেউ ঠিক বুঝতে পারে না। ফারিস গম্ভীর মুখে বলে, ওয়েলকাম হোম আরশিয়া। মেয়েটি মিষ্টি গলায়, থ্যাংক ইউ ফারিস। সবাই হাততালি দেয়, উল্লাস, হাসি। আর ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে নিশি বুঝতে পারেন তার ভালোবাসা আজ সত্যি চোখের আড়ালে। দূরে দাঁড়িয়ে খুব ধীরে সে শুধু বলে, তাহলে এটাই হলো আমাকে রিজেক্ট করার মেন কারণ, তাই না? আর আমি আপনার যোগ্য না? তার চোখে পানি ঝরে না, শুধু হৃদয়ই ভেঙে যায়। ঘরে অদ্ভুত উত্তেজনাও ভেসে আছে। নিশি দূর থেকে ফারিস আর আরিশিয়াকে দেখছে। আরিশিয়া ফারিসের সাথে কথা বলায় ব্যস্ত। মাঝে মাঝে তার হাত ফারিসের বাহুতে রাখছে, তারপর হালকা নেকাভাবে বলে, ফারিস, তুমি কখন থেকে ফোন স্কল করছো? আমি একটাই কথা বলছি, তুমি তো কিছুই বলছো না। আমি একাই কথা বলছি, তুমি তো কিছুই বলছো না। ফারিস চুপচাপ ফোনে স্কল করতে থাকে আর কথাগুলো উপেক্ষা করে। নিশির চোখ ভেঙে যায়। এত কাছাকাছি ফারিসের আরিশিয়া, আর সে আর কেন আর কোনো অংশ হতে পারছে না। সে কান্না করতে চায় না, তবুও চোখে পানি বাঁধ মানছে না। টপ টপ করে নোনা জল কাঁপানো গালে পড়ে। সহ্য করতে না পেরে নিশি দ্রুত সিঁড়ি দিয়ে উপরে তার রুমে চলে যায়, দরজা আটকিয়ে দেয়, নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। এর মধ্যে রিয়া আরিশিয়ার কাছে আসে, ভাবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। আরিশিয়া হালকা ন্যাকাভাবে ধন্যবাদ জানায়। রিয়া হাসি মুখে যোগ করে, আমার সাথে পরিচিত হলে? তবে তোমার আরো দুটো ননদ আছে। ফারিস এই কথার মাঝে ফোন স্কল বন্ধ করে দেয়। মনে হয় কিছু একটা ভাবলো, তারপর অন্যদিকে চলে যায়। আরিশিয়ার সঙ্গে সঙ্গে বলে, হোয়াই নট। রিয়া তনয়াকে ডেকে আনে। আরিশিয়া হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। তানিয়াও খুশি হয়ে হাত বাড়ায়। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা শুরু হয়। কিন্তু হঠাৎ রিয়া বলে, তোমার কিন্তু আরো একটা ননদ আছে ভাবি, নিশি কোথায়? তোমার সঙ্গে পরিচয় হয়নি? তানিয়া বলে, আমি খুঁজে নিয়ে আসছি নিশিকে। এভাবে আলোচনা চলতে থাকে, সবাই ব্যস্ত হয়ে যায়। হঠাৎ ঘরে আরাব চৌধুরী ঘোষণা করেন, আজ আমার বড় ছেলে ফারিস ও আরিশিয়ার এঙ্গেজমেন্ট। সকলে আনন্দে হাততালি দেয়। কিন্তু ফারিস হঠাৎ রেগে গিয়ে পাশে থাকা টেবিল উল্টে দেয়। তার চোখে আগুন ঝরে, মুখে হিংস্র। আমি আরিশিয়াকে বিয়ে করতে পারবো না। আরিশিয়া একেবারেই নয়। আমাকে না জানিয়ে আমার এঙ্গেজমেন্ট আয়োজন করে ফেলেছেন। কেন কেন কেন? হোয়াই? জোরে চিৎকার করে সে। আরিশিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখে পানি জমে। রেগে গিয়ে সে ব্ল্যাক কোট খুলে ছুঁড়ে ফেলে। আজকে সে ফর্মাল ড্রেসে মারাত্মক সুন্দর লাগছিল। ফারিস চুপচাপ বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। চোখে চোয়াল শক্ত, চোখে হিংস্রতা। আলতাফ চৌধুরী এগিয়ে এসে বলে, ফারিস, তুমি এটা করতে পারো না। এত লোকের সামনে আরিশিয়া আর তার ফ্যামিলিকে অপমান করতে পারো না। পেছন থেকে আরাফাত চৌধুরী এসে বলেন, আজকে তোমার আরিশিয়ার সঙ্গে এঙ্গেজমেন্ট করতে হবে। মেয়েটা ছোট থেকেই তোমাকে ভালোবাসে। এই দিন দেখার জন্যই তোমাকে আমি জন্ম দিয়েছি। তুমি এতটা অবাধ্য কি করে হতে পারো ফারিস? ফারিস রাগে চিৎকার করে, আই ডোন্ট কেয়ার আব্বু। তোমরা কি একবার আমাকে বলেছ আমি আরিশিয়াকে কেবল ফ্রেন্ড মনে করি? নাথিং এলস। আমি ওকে বিয়ে করতে পারবো না। এই বলে সে গটগট পায়ে বাসা থেকে বের হয়ে যায়। আরাফাত চৌধুরী আর কিছু বলেন না। সবাই চুপচাপ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
আরিশিয়ার বাবা চিৎকার করে বলেন, আমরা কি এখানে মজা দেখতে এসেছি? আমাদের অপমান করার জন্য ডাকা হয়েছে? এই বিয়ে ফারিস ক্যান্সেল করবে। আমি নিজেই ফারিস কি ক্যান্সেল করবে? আমি নিজেই ক্যান্সেল করছি। এই বলে তারা চৌধুরীর বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আরিশিয়াকে টানতে টানতে। এদিকে নিশি নিজের রুমে এসে কান্না করতে করতে ওয়াশরুমে চলে যায়। দরজা আটকিয়ে শাওয়ার চালিয়ে দেয়। বারবার কণ্ঠে বলে, কেন ফারিস ভাই, আমার সাথে কেন এটা করলেন? আমি সবটা দিয়ে আপনাকে ভালোবেসেছি। আমার দোষটা কোথায়? আপনাকে ভালোবাসাটাই কি দোষ? আমাকে সত্যি ভালোবাসা যায় না? কেন এত কষ্ট দিলেন আমাকে? প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে দাঁড়িয়ে কান্না করার পর নিশি রুমে ফিরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ লাল, মুখ ফ্যাকাশে, চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ে।